নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। ঠিক যেমন কথা ছিল, আজ আবার এসেছি ফিরে শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গড় হেকিমপুরের রাজবাড়ির দ্বিতীয় খণ্ড নিয়ে। এখনো পর্যন্ত এই গল্পতে আমরা জেনেছি যে গজপতি রায়ের বিস্তর টাকা হওয়া সত্ত্বেও সে তার বন্ধু যদু ঘোষের কাছ থেকে মাত্র ৭৫ টাকা ধার নিয়েছিল এবং ২ বছরেও সেই ধার শোধ দিতে পারেনি। অন্যদিকে আমাদের আলাপ হয়েছে কিছু অতি মজার চরিত্রের সাথে, যেমন একদিকে ভুলো মনের মানুষ ভোলানাথ মুস্তফি, তেমনি অন্যদিকে পাড়ার ডাক সাইটের গুন্ডা হারাদন খাসনবিশ, যার নামে কিনা গড় হেকিমপুরের সবাই একসময় কেঁপে উঠত। আজ পড়ছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গড় হেকিমপুরের রাজবাড়ির দ্বিতীয় খণ্ড। রাজমাতা বৃন্দাবনবাসিনী দেববার সঙ্গে সুহাসিনীর সম্পর্ক আদায় কাজকলায়। বেহানবেলায় বৃন্দাবনবাসিনী শুদ্ধ বস্ত্র পরে ১৫০ বছরের পুরনো জলচৌকিটায় বসে মালা টপকাচ্ছিলেন। রোজ যেমন টপকান, আজ সকালখানা ভারী ঠান্ডা আর শান্ত। বাইরে পাখির কুজন শোনা যাচ্ছে, মৃদুমন্দ হাওয়া দিচ্ছে, গাছপালায় মর্মরধ্বনিও উঠছে। হাতের মালাটা বনবন করে ঘুরছে আর জবটাও তরতর করে এগোচ্ছে। ঠিক এমন সময় হড়াম করে দরজাটা খুলে জল ভর্তি লোহার বালতিটা ঠকাস করে মেজে রেখেই সুহাসিনী হুড়ো দিয়ে বলে উঠল, এখন সরো তো, বিছানায় উঠে পা তুলে বসো, আমার সময় নেই, ঘর মুছব। বৃন্দাবনবাসিনী এই প্রাতঃকালটায় অশান্তি মোটেই পছন্দ করেন না। তিনি অতি শান্ত গলায় বললেন, দেখ সুহাসিনী, এখন আমি জপে বসেছি, এ সময় তুই কোন আক্কেলে ঘর মুছতে ঢুকিস? সহবত বলেও তো একটা ব্যাপার আছে নাকি? সুহাসিনী ঝংকার দিয়ে বলে উঠল, তোমার শরবত নিয়ে তুমি থাকো গে, আমার বাপু আরও ৫ বাড়িতে কাজ আছে। তবু বৃন্দাবনবাসিনী দেবী ধৈর্য হারালেন না। গলা উঁচুতে না তুলেই বললেন, হ্যাঁ রে সুহাসিনী, কার সঙ্গে কথা কইছিস, তা কি খেয়াল আছে? ওমা, এ ঘরে আর কে আছে তুমি ছাড়া যে কথা কইব? আমি যে রাজমাতা, তা কি বিস্মরণ হয়েছিস নাকি? সে তুমি রাজমাতাই হও আর ছাতা মাতাই হও, তাতে আমার কি? আমার গতর খাটিয়ে খেতে হয়, বুঝলে? রোজ সকালে ঘর জুড়ে বসে জব করার কি আছে? অত বড় জবরজং খাট আছে, ঘরের কোণে অত বড় একটা পাটাতনের সাইজের চেয়ার আছে, তবু রোজ ঘরের মাঝখানটায় যে আর হয়ে বসে জপের অছিলায় ঝগড়া সুতো খোঁজো, তা কি আমি জানি না? ও মা গো, আমি আবার কবে ঝগড়া করলুম? আকাশ থেকে পড়লে যে, তোমার গলা থেকে যে রোজ ফাটা পাশের আওয়াজ বেরোয়, তা সবাই শুনতে পায়। আর কত মিছে কথা কইবে? অত মিছে কথা কইলে জপে তপে কি কাজ হয় বাপু? বৃন্দাবনবাসিনী এবার গলা তুললেন, তোর আসপদ্দা যে আকাশে উঠেছে, বলি তুই কি দারোগার বউ না জজের মা যে অমন বুক চিতিয়ে কথা কইছিস? আগেকার দিন হলে তোকে উঠোনের আম গাছটার সঙ্গে বেঁধে বিচুটি দেওয়াতুম। বৃন্দাবনবাসিনীর মুখের সামনে দুহাতের বুড়ো আঙুল নেড়ে সুহাসিনী বলে, সেদিন আর নেই নাতি, থাবা থাবা চিনি খাতি, ফোকলা বাগের তর্জন গর্জন সার। এখন জল চৌকিটা ছেড়ে ওঠো দেখি, আমি কাজ করি। তোমার সঙ্গে বকবক করতে গিয়ে রোজ আমার অন্য লোকের বাড়ি যেতে দেরি হয়ে যায়। বৃন্দাবনবাসিনী আর ট্যাফও না করে বিছানায় উঠে বসে গলা তুলে বললেন, এ হলো আমার ঘর, এ ঘরে আমি কোথায় বসবো না বসবো সেটা কি তুই ঠিক করে দিবি? বড্ড বার বেড়েছিস তুই, বুঝলি? আর ঘরের গুমোর করো না তো, বাড়িখানা যে গর্দান ভাই অটোওয়ালের কাছে বাধা আছে তা সবাই জানে। মাঝে মাঝেই তো এসে হুমকি দিয়ে যায়, যদি একদিন পাইক বরকন্দাজ নিয়ে এসে সবাইকে রাস্তায় বের করে দিয়ে বাড়ির দখল নেয়, তখন ঘরের গুমোর কোথায় যাবে বলো তো বৃন্দাবন ঠাকুরুন? এবার বৃন্দাবনবাসিনী হুঙ্কার ছাড়লেন, কার এত বুকের পাটা যে রাজবাড়ি দখল করবে? গড় হেকিমপুরের রাজ্যে ৮,০০০ সেপাই কামান বন্দুক কিসের কমতি আছে বলতো? এক ডাকে আমাদের হাজার হাজার প্রজা দা কুড়ুল নিয়ে বেরিয়ে আসবে না? তোর গর্দান ভাইয়ের গর্দান কি আস্ত থাকবে? ওই আনন্দেই থাকো, ৮,০০০ সেপাই, ফুহ,
ওই তো একটা বুড়ো হাবড়া হেপো কেশো রুগী শিবচরণ সিংহ লোকে তোমাদের সেপাই, দেউড়িতে ভাঙা টুলে বসে ঝিমায়। 8,000 সেপাইয়ের স্বপ্ন দেখছো নাকি? খাইয়ে দাইয়ে বেতন দিয়ে পুষোতে পারবে 8,000 সেপাইকে? শিবচরণের বেতনই তো বলে মাস মাস বাকি পড়েছে। আর লোক হাসিও না তো বাপু। সেই ছেলেবেলা থেকে দেখে আসছি, রাজবাড়ির সামনে কামান বাগানে মুখ তুবড়ে পড়ে আছে, আর ছেলেরা তার উপর উঠে ঘোড়া ঘোড়া খেলছে। আর বন্দুক পিস্তল তো, তা তো কবেই মরচে পড়ে ঝুরঝুর হয়ে গেছিল। কালি লোহার শের দরে কিনে নিয়ে গিয়ে লাঙলের ফাল আর হাতদা বানিয়েছে। বৃন্দা ঠাকুরুন তবু ফুঁসে উঠলেন, ওরে অত তরপাসনি, মরা হাতি লাখ টাকা, নেই নেই করেও যা আছে না, তাতে 7টা গর্দান বাই কেনা যায়, বুঝলি? মুরদ জানা আছে, নিজের চোখেই দেখেছি। এক পো কুচো চিংড়ি কিনতে গিয়ে তোমাদের বাজার সরকার 7বার আগু পিছু করে। আর বাজার সরকারেরই বা কি ছিরি, একটাই লোক বাজার সরকার সেজে বাজার করে, ফিরে এসে জামা ছেড়ে চাকর হয়ে বাসন মাজে, আবার সেই রাঁধুনি হয়ে রাঁধতে লেগে যায়। একটা বোকাশোকা লোক পেয়েছিলে বলে, নইলে ফুটুনি বেরিয়ে যেত। 7 মাসের মাইনে বাকি, তাও মুখ বুজে কাজ করে যাচ্ছে। আর নিজের ঢাক কত বাজাবে বাপু, ঢাক যে ফেসে গিয়ে ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হচ্ছে। বৃন্দা ঠাকুরুনের আবেগ হঠাৎ উথলে উঠল। এত বড় কথা, তবে দেখতে চাস? এই দেখ, বলে শিওরে তোষকের তলা থেকে হাত ঢুকিয়ে একটা বিগতখানেক লম্বা পেতলের চাবি বের করে দেখিয়ে বললেন, এবার বিশ্বাস হলো তো যে এ বাড়ির মহিমা এখনো শেষ হয়নি? সুহাসিনী মুখ বেঁকিয়ে বলল, মোলো যা, ও চাবিও কি আজ দেখছি নাকি? সেই জন্ম বয়স থেকে দেখে আসছি। তোমার শ্বশুর মরে যাওয়ার সময় তোমাকে দিয়ে গেছিল, সে গল্প 1000বার শুনেছি। বলি, চাবি দিয়ে আজ অব্দি কোনো তোষাখানা খুলতে পেরেছ কি? 27 বছর ধরে ধস্তাধস্তি তো কিছু কম করনি। বৃন্দা ঠাকুরুন অত্যন্ত কুপিত হয়ে বললেন, যা তো মুখ পুরি, ঘর মোচা হয়ে গেছে, আর বিদায় হ। সকালবেলায় তোর মুখ দেখলে পাপ হয়। এ পাপ হয়? আমার বাবার ঠাকুরদা এবারই হুকো বর্দার ছিল বলে মায়া করে কাজ করে দিয়ে যাই, নইলে বাজারে 300 টাকায় কেউ এ কাজ করে? তাও প্রতি মাসে বেতনের টাকা 3 কিস্তিতে আদায় হয়। আমি ছেড়ে দিলে আর কাজের লোক জুটবে ভেবেছ? এই পোড়া মুখখানা সকালে একদিন না দেখলে তো এ বাড়িতে কান্নাকাটি পড়ে যায়। তখন তো বাবা বাঁচা বলে কত তোষামত, তখন কোথায় থাকে তোমার পাপ? ও, ভারী কাজ দেখাচ্ছে। গড় হেকিমপুরের রাজবাড়ি বলে কথা, এ বাড়িতে কাজ করতে পারলে লোকে বর্তে যায়, তা জানিস? বরাবর এ বাড়ির কাজের লোকেরা বেতন পেয়েছে মোহরে। ইদানিং একটু টানাটানি যাচ্ছে বলে নয় প্রথাটা ভাঙতে হয়েছে, তার জন্য কথাই না শোনালি। হাতি যখন খন্দে পড়ে চামচিকিতেও লাথি মারে। হ্যাঁ, নির্যাস বলেছ। যখন চামচিকির সময় আসে তখন চামচিকি লাথি তো মারবেই, তখন মুখটি বুঝে লাথি হজমও করতে হয়, বুঝলে? বাক্কি দিয়ে বাঘ ভাল্লুক মারলে তো চলবে না, মুরত চাই। আজ হলো গিয়ে গড় হেকিমপুরের হাটবার। কাটাপুর খালের ধারে বেশ ফাঁদালো হাট, মেলা মানুষের আনাগোনা। একখানা চটের ব্যাগ হাতে সাতকড়ি বহুক্ষণ ধরে হাটের এ প্রান্ত থেকে ও প্রান্ত টানা মেরে যাচ্ছে। রানীমা মোটে 30টি টাকা হাত উপর করে যে ফর্দখানা ধরিয়ে দিয়েছেন, তা দেখলে চোখ কপালে ওঠার কথা। তবে কিনা সাতকড়ির অভ্যাস আছে। অনেক মাথা খাটিয়ে এবং বিস্তর দরাদরির পর সে কেনাকাটা শুরু করে। বেলা গড়ালে দরও একটু নামে। আর ফর্দটাও মাথায় রাখলে চলে না, কারণ ফর্দে ঘি, গরম মশলা, পাঁঠার মাংস, চিতলের পেটিও আছে। প্রথম দিন ফর্দ দেখে ঘাবড়ে গিয়ে পুরুত মশাইকে গিয়ে দেখিয়েছিল। তা রাজপুরোহিত ব্রহ্মপদ ভট্টাচার্য একটু হেসে বললেন, ওরে, রাজবাড়ির ফর্দ বলে কথা, ওসব না লিখলে কি মানমর্যাদা থাকে? ওসব লিখতে হয়। তা বলে তুই ঘাবড়াস না, যা পারিস নিয়ে আয়। সাতকড়িও বোঝে, ওসব অভ্যেসের বশে লেখা। ওসব জিনিস বহুকাল রাজবাড়ির দেউড়ি পেরিয়ে ভেতরে ঢোকেও নি। সাতকড়ি হাটের উত্তর দিকে এক প্রান্তে এক ব্যাপারীকে দেখে তাক করে এগোচ্ছিল। ব্যাপারী বেগুন আর ঢেঁড়স বেচতে বসে একটু যেন উসখুস ভাব করছিল, বোধহয় বাড়ি ফেরার তাড়া আছে। এই সময় কেনা দামে মাল ছেড়ে দেয় ব্যাপারীরা, কিন্তু 10 কদম এগোতে না এগোতেই আচমকা সামনে পাহাড়ের মতো হারাদন খাসনবিশ পথ আটকে দাঁড়ালো।
এই যে সাতকড়ি, বলি হন্তদন্ত হয়ে চললে কোথায়? সাতকড়ি বিগলিত হয়ে হাত কচলে বলল, এই আগে একটু বাজার হাট করছি। হারু খাসনবিশ চোখ দুখানা শুরু করে তাকে নিরীক্ষণ করে বলল, একটা কথা কত সাতকড়ি, এই আমরা যারা গড় হেকিমপুরে থাকি তারা সবাই ভূমিপুত্তুর। এ গায়ে 4-5 পুরুষের বাস। উটকো যারা এসে জোটে তারাও কারো না কারো আত্মীয় কুটুম। কিন্তু তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে বলো তো? বলি তোমার মতলবখানা কি? শুধু জুড়েই বসনি, রাজবাড়িতে কাজও জুটিয়ে নিয়েছো। সাতকড়ি ভারী বিনয়ের সঙ্গে বলে, আগে আপনি তো জানেন হারুবাবু, আমার চালচুলো নেই। পৈলেন গায়ে বাস ছিল, তা সেখান থেকে হুড়ো দিয়ে তাড়ালো বলে নানান জায়গায় ঠেক খেয়ে খেয়ে এখানে আগমন। খিদে তেষ্টায় প্রাণ যেতে বসেছিল। রানীমা দয়া করে থাকতে দিয়েছেন, মতলব কিছু নেই। ও গল্প তো সবাই জানে। বলি ভিতরে আর কোনো গল্প নেই তো? কোনো সুলুক সন্ধানে যে রাজবাড়িতে ঢোকনি তার প্রমাণ কি? একটু খোঁজটা করে বলো তো ভায়া, কোনো গোপন খবর টবর আছে নাকি? সবেগে মাথা নেড়ে সাতকড়ি বলে, আজ্ঞে না হারুবাবু। শোনো বাপু, আমার ঠাকুরদা ছিলেন রাজবাড়ির সহিস, তাই রাজবাড়ির উপর আমাদের একটা হক আছে। বলতে গেলে আমি রাজবাড়িরই লোক, একরকম হিস্সাদারও বলতে পারো। যদি কোনো সুলুক সন্ধান পেয়েই যাও তাহলে আমাকে খবর দিতে যেন ভুলো না। তোমার যে একটা মাত্র গরদান, সেটা যেন মনে থাকে। সাতকড়ি ভালো মানুষের মতো ঘাড় কাত করে বলে, যে আজ্ঞে। যেতে গিয়েও ফিরে দাঁড়িয়ে হারু বলে, শুনলুম তোমার নাকি 7 মাসের বেতন বাকি। সেটাও তো সন্দেহের কথা। এ বাজারে কেউ বিনিমাগনা কারুর বাড়িতে গতর খাটে নাকি? না হে বাপু, তোমার মতলব আমার ভালো ঠেকছে না। তুমি বড় দাও মারার তালে আছো। সাতকড়ি বিনয়ের সঙ্গেই বলে, না হারুবাবু, মতলব কিছু খারাপ নেই। মরতেই তো বসেছিলুম, এখন মাথার ওপর ছাদ আর দুবেলা দুমুঠো ভাত তো জুটছে, তাই বেতনের জন্য চাপাচাপি করিনি। আর আমারটা খাবেই বা কে? 3 কুলে আমার কি কেউ আছে? হারাধন কটমট করে খানিক চেয়ে থেকে বলল, তুমি গভীর জলের মাছ, তবে আমিও চোখে চোখে রাখছি তোমাকে। কথাটা মনে রেখো। যে আজ্ঞে। হারুবাবুর পাল্লায় পড়ে মকাটা একটু হলেই ফসকে যেত। ব্যাপারী তার ঝুড়ি ওঠানোর তোড়জোড় করছিল। সময় মতো গিয়ে পড়ায় অর্ধেকেরও কম দামে ঢ্যাঁড়স আর বেগুন কিনে ফেলতে পারলো সাতকড়ি। তাতেই ফতুর হওয়ার জোগাড়। কোনো ক্রমে 1 আঁটি কলমি শাক, 2টি পাতিলেবু আর 1 মুঠো কাঁচা লঙ্কাও হলো। ওহে, তুমি কত করি জানো? বাজার ফেরত 3.5 টাকা এখনো পকেটে রয়েছে। তাই দিয়ে কি কেনা যায় সেটা গভীরভাবে ভাবছিল সাতকড়ি। ঠাকুরমশাই বলেছিলেন, ভালো করে মাথা খাটালে অল্প দিয়েও অনেক কিছু করা যায়। তাই 3.5 টাকা খুব অল্প টাকা বলে মনে হচ্ছিল না সাতকড়ির। কোষে না ভাবলে মাথা থেকে ফিকির বের করা যায় না কি না? 3.5 টাকায় কেনাকাটা করতে অঙ্কের মাথা চাই, আর অঙ্ক একবার মাথায় ঢুকলে ভূতের মতোই চেপে বসে। তাই 3.5 টাকার ফেরে পড়ে ভাবতে ভাবতে তার বাহ্যজ্ঞান একরকম ছিল না বললেই হয়। তাই কথাটা শুনতে পায়নি। ওহে বাপু, তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? বাজার করতে গিয়ে ঘুমিয়ে পড়া খুব খারাপ। আমার জ্যাঠামশায়ের তো ওই কারণেই 51 টাকা পকেটমার হয়ে গেছিল। ওহ, সে কি ঘুম রে বাবা! একবার তো এমন ঘুমোলেন যে একবারে পরের দিন 2 দিনের বাজার করে বাড়ি ফিরলেন। চটকা ভেঙে সাতকড়ি লজ্জিত হয়ে বলল, ভোলাবাবু নমস্কার। ঘুমিয়ে পড়িনি আজ্ঞে, তবে একটু ভাবনায় পড়েছি কি না। কেন বাপু, তোমার সামনে কি কোনো টেক্সামিন আছে নাকি? কি যে বলেন ভোলাবাবু, স্কুল পাঠশাল চোখেই দেখলাম না তো এক্সামিন। তো তুমি কত করি জানো? আগে 7 হলে কি আপনার চলবে? 7? তা 7এই বা মন্দ কি? আসলে আমিও একটু ভাবনায় পড়েছি কি না, তাই এতক্ষণ একটা চেনা মুখ খুঁজছিলাম। শেষেই তোমাকে দেখে ভারী চেনা চেনা লাগলো। শুধু কি তাই, নামটাও মনে পড়ে গেল। আগে এ তো আমার সৌভাগ্য। আমার মতো একজন হ্যাতা ন্যাতার নাম কেই বা মনে রাখে বলুন? তা আপনার ভাবনাটা কি নিয়ে?
বাড়ি থেকে পই পই করে বলে দিয়েছে আজ ঝিঙে আনতেই হবে। তা আমি একজনের সঙ্গে দরাদরি করে কিনতে গিয়ে শুনলুম সেটা নাকি ঝিঙেই নয়, চিচিঙ্গে। কি মুশকিল বলো তো। আচ্ছা তুমি কি বলতে পারো ঝিঙেটা দেখতে ঠিক কেমন, গোল না লম্বা? আমি যে জানি না তা নয়, কিন্তু এখন পেটে আসছে কিন্তু মাথায় আসছে না। তা একজন বলল ঝিঙের গায়ে নাকি লম্বা লম্বা খাঁজ আছে। তো সেই মতো কিনতে গিয়ে শুনলুম সেটা নাকি ঢ্যাঁড়স। কি বিপদেই যে পড়েছি বায়া। আগে বিপদের সঙ্গেই তো আমাদের বসবাস। কিন্তু ভোলাবাবু, আপনি তো ভুলো মনের মানুষ, একটু কষে ভাবুন তো, বাড়ি থেকে ঠিক ঝিঙের কথাই বলেছে কি, অন্য কিছু নয় তো? ভোলাবাবুর চোখ হঠাৎ গোল গোল হয়ে গেল। সর্বনাশ, তাহলে কি ঝিঙের কথা বলেনি? তাহলে কিসের কথা বলেছে বলো তো? সেইটাই তো আপনাকে ভাবতে বলছি। আমি যতদূর শুনেছি আপনি তেমন জুৎসই বাজার করতে পারেন না বলে আপনাকে বাড়ি থেকে বাজারে পাঠানোই হয় না। তাই আপনাকে বাজারে দেখে আমারও ধন্দ লাগছে। ভোলাবাবু হঠাৎ দু হাতে মাথা চেপে ধরে উবু হয়ে বসে পড়ে বললেন, তাই তো, তাহলে আমি বাজারে এলুম কেন বলো তো? মাঝে মাঝে বাজারে আসা খারাপ কিছু নয়। বাজারে এলে মানুষের শিক্ষা হয় বলে শুনেছি। বস্তু জ্ঞান হয়, কাণ্ডজ্ঞান হয়। এমনি বেড়াতে বেড়াতে মাঝে মাঝে চলে আসবেন। ভোলাবাবু ফের একটা ঝাঁকি মেরে দাঁড়িয়ে উঠে বললেন, দাঁড়াও বাপু দাঁড়াও, আমার যেন আবছা মনে পড়ছে। আমি কলেজে ক্লাসে যাচ্ছিলুম, এ পর্যন্ত ঠিক আছে। যখন রিকশায় উঠেছি তখন কে যেন পিছন থেকে বলল, ওগো আজ কিন্তু হাট থেকে ঝিঙে আনতে ভুলো না। কে বললো বলো তো? আগে গিন্নিমা হতে পারেন, পাশের বাড়ির যদু ঘোষের বউও হতে পারেন, দৈববাণী হওয়া বিচিত্র নয়। তুমি আমার মাথাটাকে আর গুলিয়ে দিও না তো। কিন্তু যদু ঘোষের বউ কি আমার পাশের বাড়িতে থাকে? যদি বাড়ি বেচে ভিনগায় চলে গিয়ে না থাকেন তাহলে তো যদুবাবুর আপনার পাশের বাড়িতেই থাকার কথা। আর যদু ঘোষ যদি থেকে থাকেন তাহলে তার গিন্নিরও না থাকার কথা নয়। ভোলাবাবুর চোখ ফের গোল গোল হয়ে গেল। বলো কি, যদু ঘোষের বউয়ের এত সাহস যে আমাকে ঝিঙে আনতে বলবে? আগে যা দিনকাল পড়েছে তাতে লোকের আসপদ্দা বড়ই বেড়েছে, মানির মানমর্যাদা আর বজায় থাকছে না। কিন্তু আমিই বা কোন আক্কেলে যদু ঘোষের বইয়ের জন্য ক্লাস কামাই করে হাটে ঝিঙে খুঁজে মরছি? আহা, বিচলিত হবেন না। ওগো আজ কিন্তু হাট থেকে ঝিঙে আনতে ভুলো না। এ বড় জব্বর কথা। তবে কিনা এই কথাটা দুনিয়ার যে কোনো গিন্নিমাই তার কর্তাকে বলতে পারেন। আমার কেমন সন্দেহ হচ্ছে কথাটা যদুবাবুর বউ যদুবাবুকেই বলেননি তো। একটু আগে আফতাবের দোকান থেকে যদুবাবুকে যেন ঝিঙে কিনতে দেখেছি বলেও মনে হচ্ছে। ভোলাবাবু ভারী লজ্জিত হয়ে বলেন, ইস, ছি 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 ছি, বড্ড ভুল হয়ে গেছে তো। আর একটু হলেই রাজ্যের ঝিঙে নিয়ে গিয়ে কি বিপদেই না পড়তে হতো। ভাগ্যিস তোমার সাথে দেখা হয়েছিল। তোমার নামটা কত করি যেন? ওই সাতই থাক। না হে, তুমি কিন্তু একজন বিচক্ষণ লোক, তোমাকে হাতে রাখা দরকার। তা কোথায় থাকা হয় যেন? আগে আমার ঠিকানা খুব সোজা, গড় হেকিমপুরের রাজবাড়ি বললে যে কেউ দেখিয়ে দেবে। আরে আগে বলবে তো, তুমি হলে গিয়ে রাজবাড়ির সাত করি, সেই জন্যই মুখটা এমন চেনা চেনা লাগছিল। তাই বলো, তুমি তো চেনা লোকই হে, আর রাজবাড়ি কি আমাদের অচেনা নাকি? রাজা বিক্রম নারায়ণের সভাপণ্ডিত ছিলেন গদাধর মুস্তফি, আমার দাদুর ঠাকুরদা। ছেলেবেলায় রাজবাড়ির মাঠে কত খেলেছি, কুল আর পেয়ারা চুরি করে খেয়েছি। তাহলে তুমি তো একরকম আমাদের নিজেদেরই লোক, কি বলো? আগে আমার সৌভাগ্য। গলাটা এক পর্দা নামিয়ে ভোলাবাবু এবার বললেন, তাহলে আজকের ঘটনাটা তোমার আর আমার মধ্যেই থাক, আর পাঁচ কান করার দরকার নেই, হ্যাঁ? বরং এই 50টা টাকা রাখো। না ভোলাবাবু, ঘুষ দিতে হবে না। ঘটনা যা কিছু ঘটেছিল তা তো আমার মনেই নেই। আহা, ঘুষ নয় হে, ঘুষ নয়, এটা রাজবাড়ির নজরানা বলেই ধরে নাও না কেন। রাজবাড়িরই অন্নে আমাদের প্রতিপালন হয়েছিল তো, এটুকু তো আমাদের করাই উচিত। ভারী লজ্জার সঙ্গে 7 কোটি টাকাটা নিয়ে জামার পকেটে পুরে একগাল হেসে বলল, রাজবাড়িতে সর্ষের তেলের ব্যবহার একরকম উঠেই গেছে কিনা। রাজামশাই সেদ্ধ পোড়া খেতে গিয়ে একটু খুঁতখুতো করেন। তা আজ 1 পলা সর্ষের তেল নিয়ে যাব ভাবছি। বেশ বেশ,
রাজা গজাদের তেল দেওয়া খুব ভালো। তাহলে আমি বরঞ্চ কলেজের দিকে রওনা হয়ে পড়ি, কি বলো? সে আর বলতে। ভোলাবাবু রওনা দেওয়ার পর সাতকড়ি একটু তেল, এক ভাগা চুনো মাছ আর বুক ঠুকে একটা মোচাও কিনে ফেললো। আজ একেবারে ভাসাভাসি বাজার হয়েছে। রাজবাড়ির পক্ষে রীতিমতো ভোজ। সাতকড়ি বেশ প্রসন্ন মনে মুখে একটু হাসি ঝুলিয়ে হাটটা আরেকবার টহল দিচ্ছিল। হঠাৎ পিঠে একটা ছোট মতো থাবড়া খেয়ে মুখ ফেরাতেই একটা গোলগাল হাসি মুখ চোখে পড়ল। কত সরালে হে সাতকড়ি, রাজবাড়ির বাজার বলে কথা, মার্জিন ভালোই থাকবে, কি বলো? প্রাতঃকালটায় কিপটে শিবু গায়নের মুখ দেখলে নাকি হাড়ি ফাটে, দুধ কেটে যায়, ডাল সেদ্ধ হয় না। তবে সাতকড়ি ঠাহর করে দেখলো একটু বেলা হয়েছে, ঠিক প্রাতঃকাল বলা যায় না। সে বেশ বিনয়ের সঙ্গেই বলল, যে আজ্ঞে, তা মার্জিন তো থাকার কথাই শিবুবাবু, তবে জিনিসপত্রের দামটাও যেন ফোঁস করছে যে, কাছে এগোতে বুকের পাঠা লাগে, মার্জিন মোটেই থাকছে না যে। তা মালপত্র কেমন সরালে? এই ধরো থালাটা, বাটিটা, রূপোর চামচ, রানিমার হাত বাক্সের লুকোনো মোহর কিংবা রাজামশাইয়ের হীরের আংটি, এসব সরাতে পারোনি? ভারী লজ্জিত হয়ে সাতকড়ি বলে, আগে আমি বড়ই অপদার্থ, তেমন হাতমক্স হয়নি তো। দূর দূর, তুমি কোনো কমেন্ট ন। আমরা ছেলেবেলায় রাজবাড়িতে খেলতে গিয়ে কত কি কুড়িয়ে আনতাম, বিলিতি পুতুল, রুটি কাটার ছুরি, পাথরের পড়ি, নেই নেই করেও রাজবাড়িতে এখনো যা আছে না, এই তোমার মতো মানুষকে 7বার কেনা যায়। না শিবুবাবু, 7বার নয়, আরো বেশি হবে। আমার মতো মনীষীর কি কোনো দাম আছে? তা অবশ্যই ঠিক, নিজের দাম বাড়াতে না পারলে কাজের কাজ হয় না, আর দাম বাড়াতে গেলে কাম বাড়াতে হয়। যত কাজ করবে তত দাম বাড়বে। তাই বলি নিজের দামটা এবার বাড়িয়ে ফেলো। আগে তা তো বটেই, বড় নির্জস কথা বলেছেন। মাঝে মাঝে এরকম মোক্ষম কথা শুনলে গা বেশ গরম হয়, কিন্তু আমার কাছে মোক্ষম কথা ছাড়া অন্য কোনো কথা পাবে না। আজই বাড়ি গিয়ে কথাটা লিখে ফেলতে হবে। দাম বাড়াতে গেলে কাম বাড়াতে হয়, জব্বর কথা মশাই। শিবু গায়েন চোখটা একটু ছোট করে গলাটা একটু নামিয়ে বলে, শুনলুম তোমার নাকি 7 মাসের মাইনে বাকি, সত্যি নাকি? যে আজ্ঞে। জিভে একটু আফসোসের চুকচুক শব্দ করে শিবু গায়েন বলে, এ এটা তো ঠিক হচ্ছে না, 7 মাসের বেতন তো কম কথা নয়। আগে সে তো বটেই, তাহলে তোমার চলছে কি করে বলো তো বাবু? আগে সে কথা শুনলে চোখে জল আসবে শিবুবাবু। আমার কিছুই চলছে না মশাই, সব থেমে আছে। বার বৃদ্ধি নেই, আগুপিছু নেই, থেমে আছি কি থেমেই আছি, পালপাড়ার চাকা ভাঙা রথটার মতো। এ তো ভাবনার কথা হলো হে। যে আজ্ঞে, বড়ই ভাবনার কথা। রাজবাড়ি তো একরকম আমারও বাড়ি কিনা। আমার ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ মনোহর গায়েন ছিলেন রাজা গোবিন্দনারায়ণের কোষাধ্যক্ষ, হরে ধরে অর্থমন্ত্রী ছিলেন বলতে পারো। তাই রাজবাড়িকে পরের বাড়ি বলে ভাবতেই পারি না, বুঝলে? যে আজ্ঞে, আপনাকে দেখেও কেউ কেটা বলেই মনে হয়। তা অবশ্যই ঠিক, কিন্তু তুমি তো ভাবিয়ে তুললে বাপু, 7 মাসের মাইনে বাকি, এ তো বড্ড অবিচার। তা কি আর করবে, রাজবাড়ির অবস্থাও তো সুবিধের নয়। সে কথাও ঠিক, রাজবাড়ির অবস্থা মোটেই সুবিধার নয়। তা তোমার কি কিছু হাত খরচার দরকার আছে? আহা, হাত খরচা কথাটা কতদিন শুনিনি। ও নামের যে বস্তু আছে তাই তো ভুলেই গেছিলুম। হাত দুটো কতকাল হাত খরচার জন্য হাহাকার করছে, কিন্তু দেয় কে বলুন? তেমন পয়সাওয়ালা, মহানুভব, দানশীল, দয়ালু, দিলদরিয়া, উদার, অকৃপণ রামমোহন, বিদ্যাসাগরের মতো মানুষ কি আর আছে? তা থাকবে না কেন? এই তো ধরো আমি তোমাকে 10টা টাকা দিতে পারি। ভারী অবাক হয়ে সাতকড়ি বলে, আপনি দেবেন? তাই তো ভাবি যে দুনিয়াটা পাপে আর পাপীতে ভরে গেল, তাহলে এখনো চন্দ্র সূর্য উঠছে কার জন্য? এই এতক্ষণে ধাঁধাটা কাটলো। এই আপনার মতন 2-4 জন এখনো টিকে আছেন বলেই চন্দ্র সূর্য ওঠে। তাহলে দিয়েই ফেলুন, একটা এসপার ওসপার হয়ে যাক।
আহা, আমার পকেটে কি টাকা পয়সা থাকে? আমার বড্ড খরচের হাত বলে বেরোনোর সময় আমার গিন্নি পকেট থেকে টাকা পয়সা সব বের করে রেখে দেন। কখন ফস করে গরিব দুঃখীকে এক খাবলা করে টাকা দিয়ে দিলাম তার তো আর ঠিক নেই। একবার তো এক ভিখিরিকে 2 টাকাই দিয়ে ফেলেছিলাম। ভাগ্যিস গিন্নি ছিলেন সঙ্গে। একেবারে শেষ মুহূর্তে করো কি বলে হাতটা চেপে ধরেছিলেন, তাই রক্ষে। সাতকড়ি মাথা নেড়ে বলে, ও, জোর বেঁচে গেছেন মশাই। হ্যাঁ, ফাড়াটা এক চুলের জন্য কেটে গেছে। তবে টাকাটা তুমি একরকম পেয়েই গেছো বলে ধরে নিতে পারো। শুধু একখানা সোজা কাজ করে দিতে হবে। সেটা একটু একটু অনুমান হচ্ছিল কিন্তু শিববাবু। তা কাজটা কি বলুন তো? কাজ বললে বাড়াবাড়ি বলা হয়। ব্যাপারটা কাজের মতো কাজই নয়। রাজবাড়ির খাসমহলে উত্তর দিকের গোল ঘরে যে মস্ত আলমারিটা আছে না, তার উপরে তাকে একটা ছেলে ডলপুতুল আছে, সবুজ পোশাক পরা। সেইটা একটু এনে দিতে হবে। সাতকড়ি অবাক হয়ে বলে, আপনার কি এখন আর পুতুল খেলার বয়স আছে শিবুবাবু? আরে রামু, আমি পুতুল খেলবো কেন? আসল কথাটা তবে ভেঙেই বলি। ছেলেবেলায় যখন রাজবাড়িতে গিয়ে ঘুরঘুর করতাম, তখন ওই পুতুলটা আমার ভারী ভালো লেগেছিল। তা রানীমা তখনই বলেছিলেন, নিবি পুতুলটা? তা নে না। তখন চক্ষু লজ্জার খাতিরে নিতে পারিনি, কিন্তু সেই থেকে পুতুলটা আমায় খুব টানে। এখন ভাবি রাজবাড়িতে পুতুলটা শুধু মুধু পড়ে আছে, তার চেয়ে ওটা আমার নাতিকে দিলে সে একটু খেলতো। বুঝলে তো ব্যাপারটা? আগে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, তবে কিনা শিবুবাবু, ব্যাপারটা কিন্তু চুরির খাতে পড়ে যাচ্ছে। শিবু গাইন হে হে করে হেসে বলে, শোনো কথা, এ নাকি চুরি? ওরে বাপু, রানীমা তো সেই কোন কালেই পুতুলটা আমায় দিয়ে রেখেছেন। মনে করো ওটা আমাকেই উৎসর্গ করাই আছে। আমারই জিনিস আমাকে এনে দিলে সেটা কোন আইনে চুরিতে দাঁড়ায় বলো তো? তা বটে, তবে রানীমাকে গিয়ে সেটা মনে করিয়ে দিলেই তো হয়। শিবু গায়নের মুখটা শুকিয়ে গেল, গলা খাঁকড়ি দিয়ে বলল, আহা, রানীমাকে আবার বিরক্ত করার কি দরকার? ওর বয়স হয়েছে, পুরনো কথা হয়তো স্মরণে নেই। তাছাড়া আমি একবার অসাবধানে রাজামশাইয়ের একটা কাঠ গ্লাসের গেলাস ভেঙে ফেলেছিলাম বলে রাজামশাই খুব রেগে যান। সেই থেকে আমার রাজবাড়িতে ঢোকা চিরকালের জন্য বন্ধ হয়ে যায়, বুঝলে না? নইলে আমি গিয়ে রানীমার কাছ থেকে পুতুলটা নিয়ে আসতাম। দেখুন শিবুবাবু, ছেলেবেলা থেকে শুনে আসছি, পরের দ্রব্য না বলিয়া লইলে তাহাকে চুরি করা বলা হয়। তা এইসব ভালো ভালো কথাই তো আমাদের মা বাপ, কথাগুলো এখনো তামাদি হয়ে যায়নি বলেই তো শুনেছি যেন। আহা, ভালো কথা তো চিরকালই ভালো কথা। ওসব কথার কোনো মান নেই, শুনলেই গাটা ঝাঁকি মেরে ওঠে, ইলেকট্রিক শক খাওয়ার মতো। এই যে সদা সত্য কথা বলিবে, লোভে পাপ, পাপে মৃত্যু, অহংকারের পতন নিশ্চয়, এমন কত ভালো ভালো কথাই তো পুঁথিপত্তরে লেখা আছে। তবে কিনা ভালো কথাগুলোকে একটু পাশ না কাটালে কি সংসার ধর্ম করা যায়? পাপি তাপিতে দুনিয়াটা ভরে গেছে তো, তাই এদের সঙ্গে পাল্লা টানতে গেলে ভালো কথা মাথায় রাখলে কি চলে? শটে শটটাং বলে তো একটা কথা আছে নাকি? ধরো, ধার নেওয়া কি ভালো? তবু এক মহাপুরুষ বলে গেছেন, ঋণং কৃত্তা ঘৃতং পিবেত। তা বাপু, তোমার যদি পাপের ভয় হয়ে থাকে তাহলে আমি বরং টাকাটা 5 গুণ করে দিচ্ছি, একেবারে করকরে 50 টাকা। শিবুবাবু, আজকাল 50 টাকায় আধ লিটার সর্ষের তেলও হয় না। 50 টাকা একসময় কেরানিবাবুদের মাস মাইনে ছিল, ফেলে ছড়িয়ে খেয়ে দিব্যি চলে যেত। 50 টাকার সেই সুদিন কি আর আছে? 50 টাকা এখন 5 শিকেরও কম। দেখো সাতকড়ি, তোমাকে আমি একজন সোজা সরল লোক বলেই জানতাম। এখন দেখছি তুমি তো বেশ ধুরন্ধর লোক। কি যে বলেন শিবুবাবু, ধুরন্ধর হলে কি এমন বেগার খেটে মরতুম? আমি আসলে সরল সোজাই, আর সরল বলেই অন্যেরা কতটা বাঁকা তা বুঝতে পারি, বুঝলেন কি না? খুব বুঝেছি হে, হাড়ে হাড়ে বুঝেছি। তা তুমি বরং একটা দর বলো, কিন্তু আগেই বলে রাখছি, আমার হার্ট কিন্তু ভালো নয়। তেমন দর হাঁকলে হার্ট ফেল হয়ে মারা যেতে পারি। একটু বুঝে শুনে একটা দর বলে ফেলো। তার আগে একটা কথা বলবেন, আপনার মতো বিষয়ী আর হিসেবি লোক একটা পুতুলের জন্য 50 টাকা কবুল করতে রাজি, এ তো ভারী গোলমেলে ব্যাপার। তা পুতুলটা কি দিয়ে তৈরি বলুন তো? সোনার উপর নয় তো? কি
কিংবা হিরে বসানো চোখ? আরে না না, পুরোনো আমলে গ্যাটা পারচার পুতুল, আমরা বলতুম আলুর পুতুল। ফঙ্গবেনে জিনিস রে ভাই, নিতান্তই ছেলেবেলায় একটা ভালোবাসার বস্তু, তাই ভুলতে পারিনি বলেই টাকাটা কবুল করেছিলাম, বুঝলে তো। বাজারে পুতুলের দাম 10-20 টাকার বেশি হবে না। বলেন কি শিবুবাবু, 10-20 টাকার পুতুলের জন্য আপনি এত লবেজান হয়ে পড়লেন? ওই যে বললুম, ছেলেবেলা থেকেই পুতুলটার প্রতি আমার ভারী টান। দেখুন শিবুবাবু, পুতুলের দাম যাই হোক, ওটা চুরি করলে আমার পাপ হবে। পাপের মূল্য ধরে 200 টাকার নিচে আমার পোষাবে না। ও হে, তুমি বরং আমাকে একটু ধরো, আমি বোধহয় মূর্ছা যাব, মাথাটা কেমন করছে। আগে 200 টাকাতেই যদি মূর্ছা যান, তাহলে 500 হাঁকলে কি করতেন? তাহলে এতক্ষণে আমার হয়ে যেত। ঠিক আছে মশাই, তাহলে আমার দ্বারা এ কাজ হলো না, আমি চললুম। গিয়ে রান্না না বসালে রাজামশাইকে খেতে দিতে দেরি হয়ে যাবে। বলে দুপা এগোতেই শিবু গায়েন বলল, আহা, অত তাড়া কিসের? বলছিলুম কি, একটু দরাদরি করারও তো একটা নিয়ম আছে নাকি? সাতকড়ি মাথা নেড়ে বলে, আগে দরাদরি করে লাভ হবে না, পাপটার কথাও তো ভাবতে হবে তো। আমি জীবনে কখনো না বলিয়া পরদ্রব্য লই নাই, এই প্রথম একটা বড় পাপ করছি তো, প্রায়শ্চিত্তেরও তো খরচ আছে মশাই। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শিবু গায়েন বলে, কি আর করি বলো, আজ বড় লোকসানের দিন গেল। ঠিক আছে, ওই 200 টাকাই দেবক্ষণ, কাজটা উতরে দাও ভাই। শিবু গায়েন বিদায় হলো। দুপুরবেলায় বাড়ির সবাই একটু ভাত ঘুমে মগ্ন। তা ঘুমেরও দোষ নেই, বহুদিন পরে আজ রাজবাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়েছে। সর্ষের তেল বেশ গড়গড়ে করে চুনো মাছ, 2-3 রকম তরকারি, ঘন ডাল, আর চাই কি, সবাই চেটেপুটে খেয়েছে। ফাঁক বুঝে সাতকড়ি গোল ঘরখানায় গিয়ে আলমারিটার সামনে দাঁড়ালো। এবাড়ির আনাজ কানাজ গুপ্ত ঘর জিনিসপত্র সব সাতকড়ির নখদর্পণে। তবে পুতুলের আলমারি নিয়ে কখনো মাথা ঘামায়নি, কোনোদিন ঘামাবে বলে ভাবেও নি। তবে শিবু গায়েন আজ তাকে ভাবিয়ে তুলেছে। শিবুবাবুর মতন অর্থপিচাস একটা ডল পুতুলের জন্য 200 টাকা কবুল করছে, এ যেন বানরের সঙ্গীত গায়, শিলা জলে ভাসি যায়। সবুজ পোশাক পরা ডল পুতুলটা চিনে নিতে তার লহমাও দেরি হলো না। ভারী সুন্দর পুতুল, দেখলেই কোলে নিতে ইচ্ছা হয়। অদ্ভুত হলো পুতুলটার জলজলে চোখ, যেন জ্যান্ত। পুতুলের যে এমন জলজলে চোখ হতে পারে তা ভাবাই যায় না। আলমারিটায় একটা টিপ তালা লাগানো আছে বটে, তবে সেটা একেবারেই পলকা জিনিস। রানীমা বলেছিলেন বটে যে এ ঘরে সব পুরনো জিনিস রাখা আছে, বেশিরভাগই 100-150 বছরের পুরনো। এ পুতুলটা বোধহয় তাই। সাতকড়ি তার ট্যাগ থেকে একটা 7 ফলা ছুরি বের করলো, তাতে হরেক যন্ত্রপাতি, স্ক্রুড্রাইভার থেকে ছোট করাত অবধি। তা থেকে একটা সরু ছুচলো ফলা বের করে তালায় ঢুকিয়ে মোচড় দিতেই তালা খুলে গেল। পুতুলটার দিকে হাত বাড়াতেই কে যেন বলে উঠল, শিবু গায়েন কিন্তু খুব পাজি লোক। সাতকড়ি চমকে উঠে চারদিক চেয়ে দেখল, কেউ কোথাও নেই। তবে কথাটা কইল কে? স্পষ্ট শুনেছে। ঘরের বাইরে বেরিয়ে চারদিক ঘুরে দেখল, কেউ কোথাও নেই, থাকার কথাও নয়। রাজা প্রতাপ একটু আয়েসি মানুষ, বেশি হাঁটাচলা বা নড়াচড়া পছন্দ করেন না। রানীমার হাঁটুতে ব্যথা, হাঁটাচলায় ভারী কষ্ট। বাকি থাকেন বৃন্দা ঠাকুরুন, তা তিনিও ঘর আগলে বসে থাকতে ভালোবাসেন। আর গলাটা পুরুষ মানুষের, বাইরের লোকও ঢোকেনি, কারণ সদর দরজা সে নিজের হাতে বন্ধ করেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সাতকড়ি ভেবে কোনো থই পেল না। ফিরে এসে পুতুলটা আলমারি থেকে বের করে দেখল, মোটেই হালকা পলকা জিনিস নয়, বেশ ওজন। অনেকক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে পুতুলটা দেখল সে, চোখ দুটোয় যেন সম্মোহন আছে। পুতুলটা আবার জায়গা মতো রেখে আলমারিতে তালা লাগিয়ে বেরিয়ে এলো। তারপর নিজের একটেরে ঘরে শুয়ে শুয়ে ঠ্যাং নাচাতে নাচাতে ভাবতে লাগলো, শিবুবাবু পুতুলটার জন্য 200 টাকা দিতে চায় কেন, আর নির্জন ঘরে কথাটা কইল কে? ভেবে অবশ্য কোনো কুল কিনারা পেল না। রাতের বেলা নিজের একটেরে ঘরখানায় ঘুমিয়েছিল সাতকড়ি। মাঝরাতে হঠাৎ টের পেল কে যেন তার পাশে শুয়ে আছে। ছোট্ট একটা মানুষ, ঘুম জড়ানো গলায় সে বলল, কে রে? পাশ থেকে কে যেন ফিসফিস করে বলল, চুপ, শব্দ করো না, বাড়িতে চোর ঢুকেছে।
ধর্মর করে উঠে বসলো সাতকড়ি। কথা কয় কি? ঘর অন্ধকার আর টর্চ বাতিও নেই। চোর এসেছে! সাতকড়ি লাফিয়ে উঠে শিয়রের কাছে রাখা লাঠি গাছা নিয়ে হুড়মুড় করে বেরিয়ে হাঁকার ছাড়ল। কে রে? কে ঢুকেছিস বাড়িতে? তারপর চটপট গোটা বাড়িটার টহল মেরে দেখলো কোথাও চোরের নামগন্ধ নেই। শেষে গোল ঘরে ঢুকতেই চোখে পড়ল পূব দিকের জানলাটা খোলা আর দুটো শিক হাওয়া। তাহলে চোর তো সত্যি এসেছিল। জানলাটা দিয়ে বাইরের জ্যোৎস্নার আলো আসছিল। দেখতে পেল সেই পুতুলের আলমারির তালাটা ভাঙা, আর পুতুলটা নেই। সাতকড়ি ভারী চিন্তায় পড়ে গেল। একটা পুতুলের জন্য চোর আসছে! কিপ্টে শিবু গায়েন 200 টাকা দিতে রাজি। ব্যাপারটা কি? জানলাটা বন্ধ করে সে আবার নিজের ঘরে শুতে গিয়েই চমকে উঠল। চোখ সওয়া অন্ধকারে স্পষ্ট দেখলো তার বালিশে মাথা রেখে পুতুলটা দিব্যি শুয়ে আছে, এবং চোখও বোঝা। সেটা অবশ্যই আশ্চর্য নয়, অনেক পুতুল শোয়ালে চোখ বুজে যায়। কিন্তু তাকে ফিস ফিস করে চোরের কথাটা কে বলল? তার কেমন সন্দেহ হচ্ছে। ব্যাপারটা ভুতুড়ে। তা রাজবাড়িতে যে ভূত আছে তা সে জানে। রাজামশাই তো প্রায় ভূত দেখে চেঁচামেচি করেন। হঠাৎ সাতকড়ি শুনতে পেল কে যেন বলে উঠল, আমি ভূত নই। সাতকড়ি হা। তবে কি পুতুলটাই কথা কইছে? হ্যাঁ। ভয়ে আর বিস্ময়ে তার গায়ের রোয়া দাঁড়িয়ে যাচ্ছিল। পুতুলটার দিকে হা করে কিছুক্ষণ চেয়ে রইল সে। তারপর এক ঝটকায় পুতুলটা তুলে দাঁড় করালো। পুতুলটা চোখ চেয়েছে। ঘরটা একটা নরম আলোয় ভরে গেল। সাতকড়ি পুতুলটার দিকে চেয়ে বলল, তুমি কথা কইতে পারো? পুতুল চুপ। আরও বার কয়েক একই প্রশ্ন করে সাতকড়ি, কিন্তু পুতুল চুপ। সাতকড়ি পুতুলকে যত্ন করে নিজের বালিশে শুইয়ে দিয়ে নিজে হাতের উপর মাথা রেখে চোখ বুজে একটু ভাবল। পুতুল নিজেই বলেছে সে ভূত নয়। তবে কে? সাতকড়ি কিছুই ভেবে পেল না। তবে চোরের ভয়ে যে পুতুলটা তার কাছে এসে লুকিয়েছে তাতে সন্দেহ নেই। হঠাৎ পুতুলটার জন্য মায়ায় তার বুক ভরে গেল। পুতুলের গায়ে একটু আদরের হাত বুলিয়ে সে বলল, ঘুমো। এইখানেই গড় হেকিমপুরের রাজবাড়ির 2য় খণ্ডের ইতি। গল্পটা ক্রমশ হাস্যকর থেকে কেমন জানি রোমাঞ্চকর হয়ে উঠছে। পরের পর্বে আমরা পড়ে দেখব আরও কত রহস্য আর হাসি লুকিয়ে আছে গল্পে। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচে কমেন্ট সেকশানে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।